আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আমরা আজকে ইংরেজির একেবারে বেসিক একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি এবং যেই টপিকটা সম্পর্কে বা যেই টপিকটা থেকে দেখা যায় প্রিভিয়াস বিসিএস পরীক্ষাগুলোতে প্রায় সময় প্রশ্ন এসে থাকে এবং যাকে ইংরেজির মানে যেই টপিকটি দিয়ে আসলে ইংরেজির হাতে খড়ি শুরু হয় সেই টপিকটি নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটি কিনা উইচ ইজ নাথিং বাট পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ যেহেতু এটা একেবারে প্রথম লেকচার আপনাদের, একেবারে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা কথা বলবো। পার্টস অফ স্পিচ আমরা দুটো লেকচারে কভার করব। প্রথম পার্টে আমরা পার্টস অফ স্পিচ পার্ট 1 কভার করব এবং দ্বিতীয় পার্টে আমরা পার্টস অফ স্পিচের পার্ট 2 কভার করব। এবং এর আগে আমি আপনাদেরকে একটু ইংরেজি বা বিসিএস এর যে মানে যে জার্নিটা আছে সেই জার্নিটা সম্পর্কে একটু অবগত করতে চাই। যেহেতু আপনাদের বড় ভাই হিসেবে বলেন বা আপনাদের পূর্বসরী হিসেবে বলেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমিও হেঁটেছি। আমি আলহামদুলিল্লাহ 41তম বিসিএস থেকে এআরও পদে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং যেটার গ্যাজেটও হয়েছে, এবং 43তম বিসিএস থেকে আমি কর পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো সেক্ষেত্রে যেহেতু কিছুদিন আগেই আপনাদের এই জার্নিটিতে আমার আসলে আগমন ছিল বা কিছুদিন আগে আমি যেহেতু এই জার্নিটিতে সংযুক্ত ছিলাম, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে একটা বিসিএস এর জার্নি সম্পর্কে একটু অবগত আমি করতে চাই, যেখানে বিসিএস পরীক্ষাটি বাংলাদেশের পার্সপেক্টিভে সব থেকে সম্মানজনক একটি চাকরি নিশ্চিত করার একটি পরীক্ষা, যেখানে দেখা যায় পরীক্ষায় অংশগ্রহণ করে 3 থেকে 4 লাখ পরীক্ষার্থী, 3 থেকে 4 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করানো হয় সাম্প্রতিক সময়ের ট্রেন্ডগুলোতে দেখা যায় 10 থেকে 12,000 পরীক্ষার্থী। এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কতটা কম্পিটিটিভ পরীক্ষা এটি। 10 থেকে 12,000 পরীক্ষার্থী কেবল প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করানো হয় 3 থেকে 4 লাখের মধ্যে। এখন কথা হচ্ছে যে এই 3 থেকে 4 লাখ পরীক্ষার্থী কি আসলেই আমার কম্পিটিশন? 3 থেকে 4 লাখ পরীক্ষার্থীর মাঝে দেখা যায় মোটামুটি 2 লাখ পরীক্ষার্থী শুধু অংশগ্রহণ করে থাকে বিসিএস পরীক্ষাতে। দেয়ার মধ্যে একটা প্রেস্টিজ আছে, দেয়ার মধ্যে একটা সুনাম আছে, বা অনেকে বিসিএস পরীক্ষাটির কথা শুনলে যে সে বিসিএস পরীক্ষা দিচ্ছে, তার মানে দে কনসিডার হিম অর হার দ্যাট হি ইজ স্পেশাল অর শি ইজ স্পেশাল। সেক্ষেত্রে বিসিএস পরীক্ষাটা একটা যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, পরীক্ষাটি দেয়া যায় এই চিন্তা করে বা এই বিবেচনা অনেকে পরীক্ষা দিয়ে থাকেন, যারা আসলে প্রিপারেশনের ধারের কাছে দিয়েও যান না। তার মানে এই 2 লাখ পরীক্ষার্থী আমার কোনোভাবে কম্পিটিশনের অংশই না। চলে গেল 2 লাখ, আমার হাতে থাকলো আরো 2 লাখ। এই 2 লাখ থেকে দেখা যায় 1 লাখ পরীক্ষার্থী আরো ঝরে পড়ে। তাদের ঝরে পড়ার কারণটি হলো তারা আসলে বুঝতে পারে না বিসিএস একটা সমুদ্রের পড়া। মানে বিসিএসটা হচ্ছে কি একটা এমন একটা জার্নি যেখানে আপনি কি রেখে কি পড়বেন সেটাই আসলে আপনি খুঁজে বের করাটা অনেক টাফ হয়ে যাবে, কারণ দুনিয়ার যত যাবতীয় ইনফরমেশন আছে আপনার কাছে মনে হবে যে এটা হয়তো বিসিএস এ চলে আসবে, সেটা হয়তো বিসিএস এ চলে আসবে। তো এই 1 লক্ষ পরীক্ষার্থী দেখা যায় যে কাজটি করে সেটা হচ্ছে দুনিয়ার যাবতীয় যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন তারা আয়ত্ত করার চেষ্টা করে। কিন্তু পরীক্ষার হলে আপনি পরীক্ষা যখন দিতে যাবেন তখন তো আপনার স্পেসিফিক ইনফরমেশন দরকার পড়বে, যেটি আসলে আপনার মাথায় থাকলে পরীক্ষাতে ভালো করবেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনার আসলে প্রয়োজন হবে পরীক্ষার হলে। তো দেখা যায় অতিরিক্ত তথ্য মাথার মধ্যে নেয়ার কারণে যেই তথ্যটি আসলে গুরুত্বপূর্ণ সেই তথ্যটি আসলে নিতে ভুলে যান তারা, বা সেই তথ্যটি আসলে পরীক্ষার হলে তারা অ্যাপ্লাই করতে পারেন না। চলে গেল আরো 1 লাখ পরীক্ষার্থী আমার এখান থেকে বাদ। বাকি রইল কত? 1 লাখ পরীক্ষার্থী। এই 1 লাখ পরীক্ষার্থী কি তাহলে আমার কম্পিটিশন না? এই 1 লাখ পরীক্ষার্থীর মাঝেও 50,000 পরীক্ষার্থী বাদ পড়ে যায় পরীক্ষার আগের ভুল স্ট্র্যাটেজির কারণে। কারণ প্রিলিমিনারি পরীক্ষাটি হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে একই দিনে একটি দিনের পরীক্ষা হবে এবং একই দিনে 8-9টি সাবজেক্ট বা 10টি সাবজেক্টের একটি এমসিকিউ পরীক্ষা হবে। এখন একই দিনে তো আর আপনি 10টি সাবজেক্ট রিভিশন দিতে পারবেন না। যেহেতু একই দিনে আপনি 10টি সাবজেক্ট রিভিশন দিতে পারবেন না, তার মানে আপনার প্রস্তুতিটি আগে থেকে গুছিয়ে আনা প্রয়োজন ছিল, বা আগে থেকে সুন্দর মতো স্ট্র্যাটেজিক ওয়েতে আপনার গুছিয়ে আনার দরকার ছিল, যেটি আপনি না করতে পারলে হয়তো বা এখান থেকে আপনি পিছিয়ে যাবেন। তার মানে এই 1 লাখের মধ্যেও 50,000 পরীক্ষার্থী আছে এমন যারা আসলে স্ট্র্যাটেজিক প্রিপারেশন নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা কিন্তু পিছিয়ে যায়। বাকি থাকলো কত পরীক্ষার্থী? 50,000। এবং
এই 50,000 পরীক্ষার্থীর প্রত্যেকেরই অ্যাবিলিটি আছে প্রিলিমিনারিতে পাশ করার। এই 50,000 পরীক্ষার্থীর প্রত্যেকেরই অ্যাবিলিটি আছে প্রিলিমিনারি পরীক্ষায় উতরে যাওয়ার, কিন্তু উতরানো তো হয় বা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ তো করানো হয় 10 থেকে 12,000 পরীক্ষার্থী। তার মানে সেই স্পেসিফিক দিনটি আসলে যার অনুকূলে থাকবে সেই হয়তোবা সেই দিনের বিজয়ী হয়ে ওই 10 থেকে 12,000 পরীক্ষার্থীর মাঝে হয়তোবা ঢুকে যেতে পারে। তার মানে এই 50,000-এর প্রত্যেকেরই অ্যাবিলিটি আছে, কিন্তু সেই দিনটিও ইম্পর্টেন্ট যে দিনটিতে আপনি বিসিএস পরীক্ষাটি দিচ্ছেন, অর্থাৎ যেই দিনে আপনি পরীক্ষাটি দিয়ে নিজেকে ক্যাডার হিসেবে বা ক্যাডার অফিসার হওয়ার ভবিষ্যতের যে রাস্তাটি আছে সেই রাস্তায় এক ধাপ হয়তোবা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন। তার মানে আমার ওই 10 থেকে 12,000 পরীক্ষার্থীতে যাওয়ার ক্ষেত্রে আমার হয়তো ভাগ্যটিও কিছুটা হলেও একটু ব্যাপার বা কিছুটা হলেও একটু কি সুপ্রসন্ন হতে হয়। বলা হয় মেধাবীদের পরীক্ষা, ধৈর্যশীলদের পরীক্ষা এবং ভাগ্যবানদের পরীক্ষাও কিন্তু বিসিএস। কিন্তু ভাগ্যবান হন আর যাই হন, এই 50,000 পরীক্ষার্থী অর্থাৎ যাদের প্রত্যেকেরই অ্যাবিলিটি আছে এই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার জন্য বা পাশ করার মতো প্রত্যেকেরই যাদের অ্যাবিলিটি আছে, এই 50,000 পরীক্ষার্থীর মাঝে কি আমি ঢুকতে পারবো? আমি যদি পরিশ্রম করি, আমি যদি স্ট্র্যাটেজিক পড়ালেখা করি, যে পড়ালেখাটা গুরুত্বপূর্ণ বা যেভাবে পড়ালেখা করাটা উচিত ছিল সেভাবে যদি আমরা পড়ালেখা করি, তার মানে আমরা এই 50,000 পরীক্ষার্থীর মাঝে ঢুকতে পারবো। এবং দ্যাট ইজ আওয়ার প্রাইমারি গোল, টু অ্যাটেইন, টু অ্যাচিভ অর টু রিচ টু দিস 50,000 স্টুডেন্টস। আপনি এই 50,000 পরীক্ষার্থীর মাঝে আগে ঢুকবেন এবং তারপরেরটা বাকিটা সৃষ্টিকর্তার কাছে। এই 50,000 পরীক্ষার্থীর ভেতরে ঢোকাটা কিন্তু একান্তই আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করছে যে আমরা কি ভালো করে পড়ছি কিনা, আমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছি, আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছি। এই 50,000 পরীক্ষার্থীর মাঝে কিন্তু ঢোকাটা আমাদের উপর, একান্তই আমাদের উপর। এখন আমরা যদি বলি যে কোন সকল টপিক থেকে বেশি প্রশ্ন এসে থাকে, প্রথমে তো আপনার সেটা বুঝতে হবে যে কোন সকল টপিক থেকে বেশি প্রশ্ন এসে থাকে। আমি আপনাদেরকে যেহেতু ইংরেজি সাবজেক্টটি পড়াবো, আমি ইংরেজি সাবজেক্ট সম্পর্কে একটু আপনাদেরকে তথ্য দেই। যেখানে ইংলিশ থেকে টোটাল যে মার্কস আছে সেই মার্কসটি হচ্ছে 35, যেখানে ইংরেজিতে 35-এর মাঝে গ্রামারে আসে ইংরেজিতে 20 বা 20 মার্কস এবং ইংরেজি লিটারেচারে আসে 15 নাম্বার। অর্থাৎ এই 15 আর 20 মিলে হচ্ছে 35 নাম্বার, যেখান থেকে ইংরেজিতে মার্কস এসে থাকে। মানে প্রিলিমিনারি পরীক্ষায় টোটাল 200 মার্কসের মাঝে এই 35 মার্কস হচ্ছে ইংরেজিতে। এখন কথা হচ্ছে যে আপনি এই মানে 200-র মাঝে এই 35-এর মাঝে আপনি কত আসলে অ্যাচিভ করতে পারবেন, কতটা আসলে অ্যাচিভেবল, কত মার্কস আসলে অ্যাচিভেবল, সেটা আপনি প্রশ্ন করতেই পারেন। সেক্ষেত্রে আমি বলবো এই 35-এর মাঝে 35 মার্কসই অ্যাচিভেবল, অর্থাৎ আপনি পাওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারেন প্রিপারেশনের মাধ্যমে। কিন্তু এই 35 মার্কসের 35 মার্কসটাই কি টার্গেট করা আমার জন্য ভালো হবে? এই 35-এর মধ্যে 35 মার্কসই কি আমি টার্গেট করব যে 35-ই আমার পেতে হবে, নাকি আমি গোছানো ভাবে, আমি স্ট্র্যাটেজিক ভাবে পড়ালেখা করব? কারণ দেখা যায় এই 35-এর থেকে আমি যদি 32 পেতে চাই সেটা খুব সহজেই পাওয়া সম্ভব। সেটা খুব সহজে, খুব বেশি পড়ালেখা না করে, খুব বেশি একেবারে আকাশ পাতাল পড়ালেখা না করেও 35 থেকে 32 পাওয়া সম্ভব। কিন্তু যদি আপনি 35-এর মধ্যে 35ই টার্গেট করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি শুধু ইংরেজি সাবজেক্টটাই যদি আগামী 4-5 বছর পড়েন না কেন, তারপরেও 35-এর মধ্যে 35টা অ্যাটেইন করা আপনার জন্য হয়তো বা একটু ডিফিকাল্টি হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্মার্টনেস ইজ কম প্রিপারেশনে বা যতটুকু সহজে যত বেশি নাম্বারের প্রিপারেশন নেওয়া যায় বা যত বেশি নাম্বার অ্যাচিভ করা যায়, বিসিএস এর প্রিপারেশনটা ঠিক সেভাবে নেওয়াটাই উত্তম। অর্থাৎ আপনি এই যে 35-এর মধ্যে এই 32 পেয়েছেন, বাকি থাকলো কত? 3 মার্কস। এই 3 মার্কসের জন্য দেখা গেল আপনার পড়তে পড়তে একেবারে দুনিয়াদারি সবকিছু শেষ করে ফেলতে হলো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই 3 মার্কস কিন্তু 3 মার্কসই।
এই 3 মার্কসের জন্য যতটুকু আপনি এফোর্ট দিয়েছেন এই জায়গায় এই 3 মার্কসের জন্য এফোর্ট না দিয়ে আপনি যদি অন্য কোনো জায়গায় যেখানে একেবারে চাঙ্ক অফ মার্কস আছে, যেখানে একেবারে সলিড মার্কস আছে, সেই জায়গায় যদি এফোর্ট দিতেন আপনি দেখা যেত যে এই এফোর্টে আপনি হয়তোবা 30 নাম্বারের প্রিপারেশন নিয়ে ফেলতে পারতেন। দ্যাট ইজ দ্য ট্রিক অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ পাসিং ইনটু ইয়োর বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন। এই স্ট্র্যাটেজিটা আসলে ফলো করতে হবে যে নাম্বার আমার কাউন্ট করতে হবে, আমার স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আমি 35-এ 35 কখনোই টার্গেট করব না, যত সহজে যত বেশি অ্যান্সার করা যায় তত বেশির দিকে। অর্থাৎ আমার 200 মার্কসের আমার যে প্রিলিমিনারিতে 200 মার্কস থাকবে, আমার এই 200তে কখনোই আমি 200 পেতে পারবো না, 200তে 200 পেতে পারবো না, ইনফ্যাক্ট পাওয়ার দরকারও নাই আমার। মোটামুটি সেফ ধরা হয় 120 প্লাস, আমি বলবো 130 প্লাসও খুব ইজিলি অ্যাচিভেবল, খুব ইজিলি অ্যাচিভেবল। আপনার টার্গেট কত থাকবে? আপনার টার্গেট থাকবে প্রিপারেশনের 160 প্লাস, এবং এই 160 প্লাসের টার্গেট রাখেন 130 বা 140 প্লাস ইজিলি সম্ভব। কিন্তু 200ই যদি টার্গেট রাখেন হয়তোবা 80 মার্কস আপনি অ্যাচিভ করতে পারবেন না, কারণ দিনের শেষে যেটা গুরুত্বপূর্ণ, আপনি দুনিয়া সব ইনফরমেশন মাথায় নিয়েছেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটাই আপনার পরীক্ষার হলে হয়তোবা আপনি মনে করতে পারছেন না, কারণ আমাদের ব্রেনের তো নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে যে এতটুকুর পরে আমার ব্রেন আর ক্যাচ করতে পারছে না, এটা তো হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি দুনিয়া সব ইনফরমেশন নিয়েছেন কিন্তু যেটা আসলে পরীক্ষায় আসার মতো সেটা হয়তো আপনি পরীক্ষার হলে পড়েছেন ঠিকই কিন্তু কাজে লাগাতে পারছেন না, এমনটাই কিন্তু হয়ে থাকে। তাহলে আসেন এবার বিসিএস সম্পর্কে আমরা বললাম, এখন ইংরেজি টপিকটা সম্পর্কে আমরা একটু কথা বলি। যেহেতু আমি আপনাদেরকে ইংরেজি পড়াবো সেহেতু আমি প্রথম কথাটা যেটা বলবো সেটা হচ্ছে এই ইংরেজি টপিকটি থেকে মোটামুটি 12 থেকে 15টি, মানে গ্রামার থেকে 12 থেকে 15টি কোয়েশ্চেন একেবারে কমন জায়গা থেকে আসে। আমি যদি সেই টপিকগুলো বলি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, পার্টস অফ স্পিচ প্রশ্ন আসে, একেবারে কমন 100% পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে। এরপর যদি আপনি বলেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন এসেছে। ভয়েস চেঞ্জ প্রশ্ন আসে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস প্রশ্ন আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রশ্ন এসে থাকে। এরপর আপনি যদি বলেন সেন্টেন্স কারেকশন প্রশ্ন এসে থাকে, জেন্ডার একটি প্রশ্ন থাকবে, নাম্বার একটি প্রশ্ন থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একাধিক প্রশ্ন থাকবে। এবং এছাড়াও আপনারা যে সকল জায়গা নিয়ে খুব চিন্তায় পড়ে যান, ভোকাবুলারি বা ইংরেজি সিনোনিম অ্যান্টোনিম, ওই জায়গা থেকে একটি প্রশ্ন আসতে পারে। এখন কথা হচ্ছে আমি ওই ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিমের 1 মার্কসের জন্য আমি কি বাকি 19 মার্কস, বাকি গ্রামারের যে 19 নাম্বার আছে সেটাকে আমি রিস্কে ফেলবো? সেই 19 নাম্বার নিয়ে কি আমি ঝুঁকি নিব? মোটেই না। এই 1 নাম্বারের জন্য আমি কখনো 19 নাম্বারকে ঝুঁকিতে ফেলতে পারি না। সেক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিটা হওয়া উচিত যেখানে বেশি মার্কস সেখানে বেশি এফোর্ট, যেখানে কম মার্কস সেখানে কম এফোর্ট। আশা করছি বিসিএস এর যে মেইন স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। এবং আপনারা যেহেতু রেকর্ডেড ক্লাসটি করবেন পরবর্তীতে আমার, সেজন্য হয়তো আপনাদের সাথে মানে লাইভ ক্লাসে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারতাম, আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারতাম আপনারা কতটুকু কি বুঝেছেন, বাট রেকর্ডেড ক্লাসে আসলে ওই সুযোগটা হয়ে থাকে না আমাদের। তাহলে প্রথমত আমরা ছোটবেলা থেকে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা বেসিক আইডিয়া বা ধারণা কিন্তু আমরা নিয়ে বড় হয়েছি। আমরা পার্টস অফ স্পিচ আমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, আমরা কিন্তু একটি কথা অবশ্যই বলে থাকি, সেটি কি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, পার্টস অফ স্পিচ বলে। কিন্তু আদৌ কি এই ইনফরমেশন পরীক্ষায় এসে থাকে? কখনো কি আপনার পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে যে পার্টস অফ স্পিচ কাকে বলে বা পার্টস অফ স্পিচ কত প্রকার? কখনোই আসে না। পরীক্ষায় প্রশ্নটি যেভাবে আসে সেটি যদি আমি আপনাদেরকে দেখাই, সেই প্রশ্নটি আসে এরকম। দেখেন বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। নাউন হচ্ছে এক প্রকারের নাম, গার্ল কোন প্রকারের নাউন বলা হলো। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেল কোন প্রকারের নাউন জিজ্ঞাসা করা হলো। এরপর আমি যদি বলি আই হ্যাড আ টক উইথ হিম, এখানে টকটি কি হিসেবে কাজ করছে জিজ্ঞাসা করা হলো। এরপর আমি যদি বলি হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, গেল। এরপর আমরা যদি বলি
বিউটি ইজ ট্রুথ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড বিউটি, বিউটি কি হিসেবে কাজ করছে সেটা জিজ্ঞাসা করা হলো। তার মানে সংজ্ঞাগত ইনফরমেশন কখনোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, কখনোই পরীক্ষায় আসবে না। তাহলে আসবেটা কি? আসবে হচ্ছে যে কোনো একটি সেন্টেন্সের যে কোনো একটি পার্টস অফ স্পিচের নিচে আন্ডারলাইন করে বলা হতে পারে যে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, বা এমন করেও প্রশ্ন আসতে পারে যে কোনো একটি নাউনের নাম লিখে দিয়ে বলা হতে পারে যে এটি কোন প্রকারের নাউন। নাউন থেকে দেখা যায় প্রতিনিয়তই কিন্তু প্রশ্ন এসে থাকে, নাউন থেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে আমরা যদি বলি এখন আমরা পার্টস অফ স্পিচের ডিটেইলে যাব, একেবারে ভেতরে যাব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব, মুখস্থ করা না। আমরা একটি ওয়ার্ডও মুখস্থ করব না, কিন্তু আমরা এমন ভাবে বুঝবো যাতে করে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের যে কনফিউশন আছে, যাবতীয় কনফিউশন যেন ক্লিয়ার হয়ে যায়। এবং আজকের ক্লাসে আমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কেই কথা বলবো। আসেন তাহলে দেখি। তাহলে আমরা যদি বলি পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, যেটা কিনা আমরা সংজ্ঞাগত ব্যাপারটি দেখছি। আসলে সংজ্ঞাটা আসলে বোঝায় কি সেটা আমার বোঝা প্রয়োজন, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। এই সংজ্ঞার অ্যাপ্লিকেশন যদি আমি বলি, ফর এক্সাম্পল ইফ আই রাইট ডাউন আ সেন্টেন্স, ধরেন আমি একটি সেন্টেন্স যদি লিখি, ধরেন আমি বলছি হি ইজ আ ভেরি গুড বয়, যেখানে হি হচ্ছে একটি প্রোনাউন, ইজ হচ্ছে একটি ভার্ব, এ হচ্ছে একটি আর্টিকেল, ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব, গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং বয় হচ্ছে একটি নাউন। দ্যাট ইজ হোয়াট কামস ইন ইয়োর এক্সামিনেশন। অর্থাৎ যে কোনো একটি সেন্টেন্স দিয়ে যে কোনো একটি সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করে বলা হতে পারে এটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ, বা যে কোনো একটি নাউন দিয়েও নাউনকে জিজ্ঞাসা করা হতে পারে এটি কোন প্রকারের নাউন। এরকম ভেতর থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। তাহলে প্রথমেই যদি আমরা বলি যে একটি সেন্টেন্সে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে যে পার্টস অফ স্পিচ বলে, সেটা যে আমরা মুখস্থ করলাম বা সেটা যে আমরা জানি, হোয়াট অ্যাকচুয়ালি মিনস বাই দিস ওয়ার্ড, বা হোয়াট অ্যাকচুয়ালি মিন বাই দিস ওয়ার্ড। অর্থাৎ একটি সেন্টেন্স হতে গেলে একটি সেন্টেন্সে যাবতীয় যতগুলো শব্দ থাকে সেই শব্দের প্রতিটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ বা এক একটি অংশ হিসেবে, বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ একটি সেন্টেন্সে এমন কোনো অংশ থাকতেই পারে না যেটা পার্টস অফ স্পিচের বাইরে। ফর এক্সাম্পল আপনি যদি এখানে আরো একটি শব্দকে অ্যাড করে দেন যে উফ, হি ইজ আ ভেরি গুড বয়, এই উফ কথাটিও তো একটি পার্টস অফ স্পিচ, তাই না? উফ কথাটি কোন পার্টস অফ স্পিচ? এই উফ কথাটি আমি যদি বলি, উফ কথাটিকে বলা যায় ইন্টারজেকশন। তার মানে একটি সেন্টেন্সে যাবতীয় যত শব্দ আমি দেখতে পাচ্ছি সবগুলো শব্দই পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। এই হচ্ছে পার্টস অফ স্পিচের বেসিক ইনফরমেশন, যে একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই যে শব্দগুলো একটি সেন্টেন্সকে তৈরি করবে সেই শব্দগুলো অবশ্যই পার্টস অফ স্পিচের ভেতরে হতে হবে। পার্টস অফ স্পিচের বাইরে গিয়ে কখনো কোনো সেন্টেন্স হতেই পারে না। There cannot be a sentence without, there cannot be a part, there cannot be a word apart from parts of speech into a sentence. একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ ছাড়া কিন্তু কোনো কিছু থাকতেই পারে না, এটা হচ্ছে কথা। এখন আমরা যদি বলি পার্টস অফ স্পিচ সাধারণত কয় প্রকার, পার্টস অফ স্পিচকে যদি আমরা বলি, পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার, যেটাকে আমরা যদি বলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন পরীক্ষায় কি সাধারণত বিসিএস পরীক্ষায় কি আসে যে পার্টস অফ স্পিচ কয় প্রকার? কখনো কি এমন প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি যে there are how many types of parts of speech? এই প্রশ্ন কি আমরা কখনো এক্সপেক্ট করতে পারি? The answer is no. We cannot expect these kinds of questions. আমরা কখনো এটা আশা করতে পারি না যে পার্টস অফ স্পিচ কয় প্রকার সেটা পরীক্ষাতে আসবে। অর্থাৎ মুখস্থ কেন্দ্রিক যে পড়ালেখা আছে সেখান থেকে আমার বের হয়ে আসতে হবে। আমাদের ডিপলি ভেতরে গিয়ে থরলি একটা বোঝার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে বা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে হবে। যেমন আমি আমার এক্সাম্পল যদি বলি, যখন আমি প্রথম আপনার বিসিএস এর জার্নি শুরু করেছিলাম, ইংরেজি ক্লাস যেদিন আমি প্রথম করেছিলাম সেদিন আসলে আমাকেও টিচাররা এরকম সংজ্ঞা লিখে দিয়েছিলেন। আমি সংজ্ঞা খুব সুন্দর করে লিখে গিয়েছিলাম। এখন সংজ্ঞা খুব সুন্দর করে লিখে গিয়ে আমি দেখলাম কি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন আমি একটাও পারছি না।
আমি খুব সুন্দর করে সংজ্ঞা টঙ্গা মুখস্থ করেছি, সবগুলো লিখেছি, বাট প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে আমি একটা প্রশ্নেরও উত্তর করতে পারছি না। তাহলে এগুলো আমার পড়ে কি লাভ হলো? তার মানে সংজ্ঞা কেন্দ্রিক না পড়ে আমার অ্যাপ্লিকেশন কেন্দ্রিক বা অ্যাপ্লাই কেন্দ্রিক পড়াটা বেশি গুরুত্বপূর্ণ, যে কাজটি আমরা করব। এবং সাথে সাথে আপনাদেরকে যেটা নোট করতে বলবো, একটা ভালো ব্যাপার বলে রাখি, সচরাচর আমার যে ক্লাসগুলো হয় প্রিভিয়াস বিসিএস এ বলেন, প্রিভিয়াস বিসিএস এ লিটারেচার সম্পর্কে যদি একটু বলি, লিটারেচারে 15 মার্কস করে এসে থাকে। সাধারণত যে কোনো বিসিএস এ 15 মার্কসের লিটারেচারের অংশ থেকে প্রশ্ন এসে থাকে। গত বিসিএস এ মানে 46তম বিসিএস এ লিটারেচার থেকে 10টি প্রশ্ন এসেছিল, এবং এই 10টি প্রশ্নের মাঝে একেবারে হুবহু 9টি প্রশ্ন ক্লাস থেকে শুধু কমন পড়েছে। শুধু ক্লাস থেকে কমন পড়েছে মানে আমি যা ক্লাসে লিখিয়ে দিয়েছি, আমি যা ক্লাসে পড়িয়েছি, আমি যে ক্লাসে বলেছি, শুধু সেই জায়গা থেকে একেবারে হুবহু 10টির মাঝে 9টি প্রশ্ন কমন ছিল। তার মানে কি, আমি এটা এই কারণে বলছি যে আমি ক্লাসের মধ্যে যা পড়াবো অবশ্যই আলাদা করে একটা নোট খাতা করে রাখবেন, এবং সেই নোট খাতার মধ্যে যাবতীয় যত ইনফরমেশন আমি ক্লাসে লেখাবো বা পড়াবো সেগুলো নোট করে রাখবেন। দিনের শেষে দেখবেন এখান থেকে সব থেকে বেশি আপনার কোয়েশ্চেন কিন্তু কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এবং শুধু নোট খাতা, আমি তো আর মুখস্থ কেন্দ্রিক পড়াবো না, গ্রামার বা ইংরেজি ভাষাটাকে ভাষার মতো করে পড়াবো, রুলস দিয়ে না। সচরাচর আপনারা যেভাবে ইংরেজি পড়ে আসছেন, আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে ইংরেজি ভাষাটিকে পড়ানোর চেষ্টা করব, যেভাবে আমি আসলে পড়েছি। ইংরেজি একটি ভাষা, ভাষাকে আমি ভাষার মতো করে শিখবো, রুলস মতো করে না। সেজন্য আমি যেভাবে শেখাবো সেভাবে আশা করছি ইংরেজি ভাষাটা আপনার কাছে সব থেকে পছন্দের একটা সাবজেক্টে পরিণত হবে ইনশাআল্লাহ। তাহলে চলেন ক্লাসের পরেই দেখি আমরা আসলে কতটুকু পছন্দের সাবজেক্ট আমাদের পরিণত হচ্ছে ইংরেজি ভাষাটা। তাহলে যেটি বলছিলাম যে প্রথমেই যেটা বলেছি যে নাউন থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে, অর্থাৎ কোন শব্দটি কোন প্রকারের নাউন সেখান থেকে সাধারণত দেখা যায় প্রশ্ন এসে থাকছে। তাহলে আসেন তো প্রথমে আমরা যদি বলি নাউন, হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম। এখন কোনো কিছুর নামকে যেহেতু নাউন বলা যায়, এর মাঝে কোনো কিছুর নাম বিভিন্ন প্রকারের কিন্তু হতে পারে। আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন আমার নাম জাহিদুল ইসলাম সজল, আমার একটা নাম, আমার একটা নামের মানে থাকে না যে আমার একটা নামের একটা প্রকারের মধ্যে পড়তে পারে। আমার হাতে একটি কলম আছে, এই কলমটিও তো নামের একটি প্রকার, এটিও একটি নামের একটি প্রকারের মধ্যে পড়তে পারে। আমার চোখে একটি চশমা আছে, তাহলে আমার চোখে যে চশমাটি আছে সেই চশমাটাও তো একটা নামের প্রকারের মধ্যে, এটার নাম কি? চশমা। আমি যে শার্টটি পরে রেখেছি সেটিকে কি বলা হয়? শার্ট। তার মানে শার্টটিও একটি নামের প্রকারের মধ্যে পড়ে। তার মানে এই যে নামগুলোকে আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। there are thousands, there are millions of names in this world বা in this planet. এখন সব নামকে কি আমি শুধু নাম বললেই হবে? না, সেক্ষেত্রে নামদেরকে বা নাউনদেরকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেখানে নাউনকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটিতে যদি আমি বলি, প্রথম ভাগটি হচ্ছে প্রপার নাউন। দ্বিতীয় ভাগটি আমি যদি বলি, দ্বিতীয় ভাগটি হচ্ছে কমন নাউন। তৃতীয় ভাগটি যদি বলি, তৃতীয় ভাগটি হচ্ছে কি? কালেকটিভ নাউন। চতুর্থ ভাগটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং পঞ্চম ভাগটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আসেন একটু দেখি। প্রথমে আমি যদি বলি হোয়াট ইজ প্রপার নাউন, হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন, প্রপার কথাটির অর্থ হচ্ছে সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট। এখন খেয়াল করে দেখবেন, আমরা আমাদের স্বাভাবিক জীবনে যখন প্রপার কথাটি আসলে ব্যবহার করে থাকি, আমি সাধারণত বোঝাই যে কোনো কিছুকে সুনির্দিষ্ট করে বা স্পেসিফিক করে বলার ক্ষেত্রে প্রপার কথাটি কিন্তু আমি ব্যবহার করে থাকি। মনে করেন আপনি আপনার বন্ধুকে, কোন একটা বন্ধুকে আপনি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটি বলছেন, আপনার বন্ধুকে বা আপনার বান্ধবীকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটি বলছেন, কিন্তু একটু ভয়ে ভয়ে না, আপনি আমতা আমতা করছেন, আপনি বলতে একটু ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যে বন্ধু বা বান্ধবী, সে আপনাকে বলল, এই কি বলছিস, আমতা আমতা করছিস কেন, প্রপারলি বল, কি বলতে চাচ্ছিস। সেক্ষেত্রে এই যে প্রপারলি বল, এই প্রপারলি মানে কি? সুনির্দিষ্টভাবে বল, যা বলতে চাচ্ছিস তাই বল। এবং নামের ক্ষেত্রে এই প্রপার নাউনটি হচ্ছে সেই নামটি, যে নামটি হচ্ছে ঠিক যাকে ডাকছেন, যাকে ডাকার কথা বলছেন, যাকে আপনি আলাদা করে ডাকছেন বা যাকে বোঝাচ্ছেন, তাকেই বোঝানো সম্ভব হবে এমন নামগুলোই হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ
প্রপার নাউন হচ্ছে সেই নাম যে নামটি ধরে আপনি যাকে ডাকছেন তাকেই বোঝানো সম্ভব হবে। এখন বইয়ের ভাষায় না বলে আমি যদি এটাকে টেকনিক্যাল ভাষায় বলি বা টেকনিক দিয়ে, যেটা পরীক্ষার হলে সব থেকে বেশি আপনাদের কাজে লাগবে, সেটি হচ্ছে প্রপার নাউন হচ্ছে এমন নামটি যেই নামটি ধরে ডাকলে যাকে ডাকা হচ্ছে সেই হাত তুলতে পারবে। হাত তোলা একটা টেকনিক আপনাদের আমি পড়াবো, যেটি কিনা খুবই কাজে লাগবে। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে সেই নামটি যে নামটি ধরে ডাকলে যাকে ডাকা হচ্ছে সেই হাত তুলতে পারে। অর্থাৎ সেই ব্যক্তি হাত তুলতে পারে, বা সেই বস্তুকে যদি বোঝানো হয় সেই বস্তু হাত তুলতে পারে। এখন আপনি বলতে পারেন যে স্যার বস্তু কিভাবে হাত তুলতে পারে, মানে আপনি মনে রাখার খাতিরে চিন্তা করেন না যে যে বস্তুটাকে ডাকা হচ্ছে সেই বস্তুটিও হাত তুলতে পারে। তাহলে আমরা যদি বলি প্রপার নাউন হচ্ছে সেই নামগুলো যাকে ধরে ডাকা হচ্ছে সেই হাত তুলতে পারে এবং তাকেই সুনির্দিষ্টভাবে বোঝানো সম্ভব হয়। আসেন একটু লিখে ফেলি যে প্রপার নাউনটি হচ্ছে সেই নাম যে নামটি ধরে ডাকা হলে যাকে ডাকা হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুকেই বোঝানো সম্ভব হয়। এবং সেই ব্যক্তি বা বস্তুই এবং সেই হাত তুলতে পারে, তাহলে যাকে ডাকা হচ্ছে তাকেই বোঝানো সম্ভব হয় এবং সেই হাত তুলতে পারে। উল্লেখ্য প্রপার নাউন সবসময় সেন্টেন্সে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে এটাও একটু লিখে ফেলি যে একটি প্রপার নাউন সেন্টেন্সে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। একটি প্রপার নাউন একটি সেন্টেন্সে সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে শুরু হয়। তাহলে প্রপার নাউন কোনগুলো হতে পারে? ফর এক্সাম্পল, আমি যখন বলছি রহিম প্রপার নাউন, আমি যখন বলছি করিম প্রপার নাউন, আমি যখন বলছি ঢাকা প্রপার নাউন, আমি যখন বলছি মেঘনা প্রপার নাউন। এখন আপনি বলতে পারেন যে স্যার রহিম করিম না হয় প্রপার নাউন, ঠিক আছে, তারা না হয় হাত তুলতে পারে, কিন্তু ঢাকার মেঘনা কেন প্রপার নাউন হলো? চিন্তা করে দেখেন, ঢাকার নামটি ধরে ডাকছেন, এখন ঢাকার নামের যে উত্তর আছে সেই উত্তরে ঢাকাই তো হাত তুলবে, নাকি খুলনা হাত তুলবে, না সিলেট হাত তুলবে, না চিটাগং হাত তুলবে? নিঃসন্দেহে না, এরা কেউই হাত তুলবে না। ঢাকাকে যখন ডাকা হচ্ছে নিঃসন্দেহে ঢাকাই হাত তুলতে পারবে, সুনির্দিষ্টভাবে ঢাকাকেই বোঝানো সম্ভব হবে। সিমিলারলি মেঘনাকে যখন ডাকছেন তখন যমুনা কখনো হাত তুলতে পারে না, ব্রহ্মপুত্র হাত তুলতে পারে না, অন্য কেউই হাত তুলতে পারে না, সুনির্দিষ্টভাবে মেঘনাই হাত তুলতে পারে। সিমিলারলি আমি যদি বলি ওয়াশিংটন, টোকিও, আমি যদি বলি কি নয়াদিল্লি বা দিল্লি, আমি যদি বলি ইসলামাবাদ, আমি যদি বলি কি কলম্বো, দুনিয়ার যে কোনো একটি স্পেসিফিক জায়গার নাম যদি আমি বলি, যেই জায়গাটিকে দিয়ে তাকেই বোঝানো সম্ভব সেটাই প্রপার নাউন। দুনিয়ার স্পেসিফিক একটি ব্যক্তিকে যদি বোঝাই সেটাই প্রপার নাউন। তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেলাম। এবার আসেন আমরা যদি যাই কমন কথাটি কি বা কমন নাউনটি কি। কমন নাউন, এখন কমন কথার বাংলা অর্থে যদি আমরা বলি, বাংলা অর্থ হচ্ছে সাধারণ। কমন কথাটির বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে সাধারণ। এখন কমন নাউন দিয়ে আমি কি বোঝাই? সাধারণ যে কোনো নামকে যখন আমি বোঝাচ্ছি, কমন নাউন মানে কি? তাহলে সাধারণ নাম। এখন সাধারণ ব্যাপারগুলো আসলে কেমন হতে পারে? দুনিয়াতে হাজার হাজার সাধারণ ব্যাপার আছে। এখন হাজার হাজার সাধারণ ব্যাপার বইয়ের ভাষায় একটু হয়তো আমার কাছে কনফিউশনও লাগতে পারে। আমার বইয়ের ভাষায় বলা হয় যে যে নামগুলো দ্বারা একই জাতীয় সকলকে বোঝায় সেই নামগুলোই হয়ে যায় কমন নাউন, একই জাতীয়। এখন এই জাতীয় কথাটি আপনার কাছে একটু কনফিউশন মনে হতেই পারে, কারণ জাতীয় এবং দল
এই জায়গায় কমন এবং কালেকটিভ নাউনের মাঝে অনেক স্টুডেন্টের মাঝে আমি দেখেছি কনফিউশন ক্রিয়েট হয়। সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডিফারেন্সিয়েটিং দিস টু নাউনস, অর্থাৎ কমন নাউন এবং কালেকটিভ নাউনকে ডিফারেন্সিয়েট করার জন্য কিভাবে আমরা করতে পারি। সেক্ষেত্রে প্রথম যে কথাটি আমি বলবো, কমন নাউনটা ওই হাত তোলার টেকনিকে। কমন নাউন হচ্ছে সেই নামটি যে নামটি ধরে আপনি ডাকছেন, যেই একটি নাম ধরে আপনি ডাকছেন, সেক্ষেত্রে একজন হাত তুলছে না, একটি জাতি বা একটি অনেক মানুষের একটি জাতি হাত তুলতে পারছে। অর্থাৎ যে একটি নাম ধরে আপনি সুনির্দিষ্ট করে ডাকছেন, কিন্তু সেই সুনির্দিষ্ট করে একজনকে বোঝানো যাচ্ছে না, অনেকে বলতে পারে যে এটি তো আমার পরিচয় হতে পারে। যেমন আপনি যখন বলছেন রহিম, তখন রহিম সুনির্দিষ্ট করে হাত তুলতে পারছে, রহিম বুঝতে পারছে যে আমাকে ডাকা হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন বয়, এখন বয় কথার উত্তরে রহিম যেমন হাত তুলবে, করিম তেমন হাত তুলবে, মাহফুজ তেমন হাত তুলবে, সজল তেমন হাত তুলবে, এরপর আরো কি সোহাগ তেমন হাত তুলবে, দুনিয়ার যত বয় বা ছেলেরা আছে সবাই হাত তুলে বলতে পারে যে এটা তো আমার পরিচয়, আমার জাতীয় পরিচয়। তার মানে কি, কমন নাউন হচ্ছে এমন নামটি যে একটি নাম ধরে ডাকা হলে একজন না পুরো একটি জাতি হাত তুলে বলতে পারবে দিস ইজ মাই আইডেন্টিটি এন্ড দ্যাট উইল বি আ কমন নাউন। তার মানে আমি যদি বলি কমন নাউনটি হচ্ছে সেই নামটি যে নামটি ধরে ডাক দিলে একটি নামের উত্তরে অনেকে হাত তুলতে পারে এবং কনফিউশন তৈরি হয়। কনফিউশন তৈরি হয় কেমন, যে আসলে কাকে বোঝানো হচ্ছে এটা আসলে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব হচ্ছে না। তাহলে আমরা যদি বলি যে কমন নাউন হচ্ছে সেই নামটি যেই একটি নাম ধরে ডাকলে অনেকেই হাত তুলতে পারে এবং কনফিউশন তৈরি হতে পারে, সেই নামটি কমন নাউন। যেমন আপনি যখন বলছেন বয়, দুনিয়ার যে কোনো বয় হাত তুলতে পারে। আপনি যখন বলছেন গার্ল, দুনিয়ার যে কোনো গার্ল হাত তুলতে পারে। আপনি যখন বলছেন সিমিলারলি প্লেয়ার, দুনিয়ার যে কোনো প্লেয়ার হাত তুলতে পারে। আপনি যখন বলছেন রিভার, দুনিয়ার যে কোনো রিভার হাত তুলতে পারে। রিভার মানে আপনি কিন্তু কোনো সুনির্দিষ্ট একটি নদীকে বোঝান না। রিভার মানে যেমন পদ্মা হতে পারে, তেমন মেঘনা হতে পারে, তেমন যমুনা হতে পারে, তেমন ব্রহ্মপুত্র হতে পারে, তেমন দুনিয়ার যে কোনো নদী হতে পারে। আপনি যখন বলছেন বয়, দুনিয়ার যে কোনো ছেলে হতে পারে। আপনি যখন বলছেন প্লেয়ার, দুনিয়ার যে কোনো প্লেয়ারকে আপনি বোঝাতে পারেন, সেক্ষেত্রে তারা হাত তুলতে পারে। প্লেয়ার মানে তো শুধু মেসিকে বোঝাচ্ছেন না, প্লেয়ার মানে শুধু মুশফিকুর রহিমকে বোঝাচ্ছেন না, প্লেয়ার মানে শুধু কি মাশরাফিকেও বোঝাচ্ছেন না। প্লেয়ার মানে তাদের জাতিগত এন্টিটি বা তাদের জাতিগত পরিচয় হচ্ছে দে আর প্লেয়ার্স। তাহলে প্লেয়ারটাও একটি কমন নাউন, অর্থাৎ একটি নাম ধরে ডাক দিয়েছি প্লেয়ার, পুরো জাতি হাত তুলবে। একটি নাম ধরে ডাক দিয়েছি ছেলে, পুরো জাতি হাত তুলবে। একটি নাম ধরে ডাক দিয়েছি নারী বা মেয়ে, পুরো জাতি হাত তুলতে পারছে। সেগুলোই হয়ে যাচ্ছে তাহলে কি কমন নাউন। তাহলে আশা করছি কমন নাউনটা ক্লিয়ার। এবার আসেন আমরা নাউনের আরো একটি প্রকার ভেদে যাই, যেটি হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ কথাটি দিয়ে আসলে কি বোঝান? সাধারণত কালেকটিভ কথাটির অর্থ কি দাঁড়ায়? যখন আমরা কালেকটিভ কথাটি বলি, এই কালেকটিভ কথাটির অর্থ হচ্ছে সমষ্টি। তাহলে সমষ্টি যখন আমি বলছি, কালেকটিভ কথার অর্থ যেহেতু সমষ্টি বোঝাচ্ছি, এখন কালেকটিভ নাউন যে নামটি দাঁড়ায় বা যার অর্থ দাঁড়ায় হচ্ছে সমষ্টিগত নাম। এখন সমষ্টিগত নাম আসলে কেমন হতে পারে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন? সেক্ষেত্রে সমষ্টিগত নাম এবং জাতিগত নামের মধ্যে পার্থক্যটাও বা কি হতে পারে, এগুলো নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে আমি যেটি বলবো যে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য মনে রাখতে গেলে জাস্ট একটা জিনিস আপনি মাথায় রাখতে পারেন,
কালেকটিভ নাউন হচ্ছে সেই নামগুলো যেই নামগুলোর কথা শুনলে আপনার মাথায় একটা দলের অস্তিত্ব প্রতীয়মান হয়, বা আপনি মানে ইমাজিন করেন দেয়ার ইজ আ টিম, একটি দলের অস্তিত্ব আপনি মাথায় অটোমেটিক্যালি চলে আসে। আগে লিখে নিই তারপরে বুঝিয়ে দিচ্ছি যে কালেকটিভ নাউন হচ্ছে সেই নামগুলো যেই নামটি শুনলে মাথায় একটি দলের অস্তিত্ব চলে আসে, একটি দলের অস্তিত্ব চলে আসে। তাহলে একটি দলের অস্তিত্ব চলে আসে, তাহলে কোন নামগুলো যখন আপনি বলছেন একটি দলের অস্তিত্ব আসে, প্রথমে আপনি বলতে পারেন ফর এক্সাম্পল ইফ ইউ টক অ্যাবাউট আ গ্রুপ কি একজনে হয়? নিঃসন্দেহে না। আপনি যখন বলছেন টিম কি একজনে হয়? নিঃসন্দেহে না। আপনি যখন বলছেন কি হার্ড হচ্ছে ভেড়ার পাল, একজনে হয় না, অনেকগুলো ভেড়াতে হয়। আপনি যখন বলছেন কি শোল হচ্ছে মাছের ঝাঁক কি একটি মাছে হয়? না, অনেকগুলো মাছে। আপনি যখন বলছেন ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল কি একটি গবাদি পশুতে হয়? না, অনেকগুলো গবাদি পশুর প্রয়োজন হয়। আপনি যখন বলছেন শাওয়ার হচ্ছে এক পশলা বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির ফোঁটা একসাথে ঝাঁকে যখন অনেকগুলো ফোঁটা পড়ে সেটাকে আপনি বলতে পারেন শাওয়ার, এবং সেটাও একটা কালেকটিভ এন্টিটি। আপনি যখন বলছেন অডিয়েন্স মানে শ্রোতাদের দল, আপনি যখন বলছেন মেজরিটি বেশিরভাগ মানুষের দল, আপনি যখন বলছেন যে কোনো কিছুর মধ্যে একটা গ্রুপ তো উপরে লিখেছি, আপনি যদি বলেন ফ্যামিলি, ইনফ্যাক্ট ইওর ফ্যামিলি ইজ অলসো আ কালেকটিভ নাউন, কারণ ফ্যামিলিটা একজন মিলে হয় না, ফ্যামিলি হচ্ছে কয়েকজন মিলে একসাথে একটা দলগত এন্টিটি হিসেবে কালেকটিভ নাউন হিসেবে আপনি ফ্যামিলিকে বোঝাতে পারেন বা বসাতে পারেন। সেক্ষেত্রে কালেকটিভ নাউন হচ্ছে কি গ্রুপ, টিম, হার্ড, শোল, ক্যাটেল, শাওয়ার, অডিয়েন্স, মেজরিটি অ্যান্ড ফ্যামিলি। এছাড়াও অনেক কালেকটিভ নাউন আছে যেগুলো দ্বারা আপনি যে কোনো একটি দলের অস্তিত্বকে প্রতীয়মান করবেন, তারাই হয়ে যায় কালেকটিভ নাউন। তাহলে আশা করছি কালেকটিভ নাউনটাও ক্লিয়ার আপনাদের। বাকি রইল আমাদের যেটি, সেটি হচ্ছে কি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ম্যাটেরিয়াল নাউনে আমরা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস দেখব। ম্যাটেরিয়াল নাউনে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ইনফরমেশন আমরা রিলেট করার চেষ্টা করব ম্যাটেরিয়াল নাউনে। আসেন দেখি তাহলে ম্যাটেরিয়াল কি। ম্যাটেরিয়াল কথাটি দ্বারা আমরা সাধারণত বোঝাই যে কোনো কিছুর উপকরণকে, যখন বোঝায় যে কোনো কিছুর উপকরণ বা র ম্যাটেরিয়ালকে আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ধরতে পারি। এখন যে কোনো কিছুর উপকরণ সাধারণত ধরেন আমি যে বিল্ডিংটিতে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিং এর উপকরণ কি হতে পারে? এই বিল্ডিং এর উপকরণ হচ্ছে ইট, বালি, রড, সিমেন্ট, এগুলো দিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আমি যেই পেন্সিলটি বা যে কলমটি দিয়ে লিখছি এটার উপকরণ কি হতে পারে? প্লাস্টিক, এটা একটা ম্যাটেরিয়াল হতে পারে। আমি যে চশমাটি পরেছি সেটার উপকরণ গ্লাস, সেটিও একটি ম্যাটেরিয়াল হতে পারে। অর্থাৎ যে কোনো কিছুর উপকরণকে আপনি ম্যাটেরিয়াল হিসেবে ধরে ম্যাটেরিয়াল নাউন করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে একটি জিনিস, যে ম্যাটেরিয়াল নাউন অনেক সময় কনফিউশনও হতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন মিল্ক অথবা ওয়াটার, এখন তাহলে এগুলো কোন নাউন? এই মিল্ক তো দেখা যায় পায়েস রান্না করার ক্ষেত্রে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার সরাসরি মিল্ক কিন্তু আপনি পানও করে থাকছেন, সেক্ষেত্রে মিল্ক কোন নাউন? ওয়াটার। সিমিলারলি যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে ম্যাটেরিয়াল বা যে কোনো জায়গায় ম্যাটেরিয়াল হিসেবে ওয়াটার ব্যবহৃত হতেই পারে, কিন্তু যখন আপনি বলছেন ম্যাটেরিয়াল ছাড়া, সেক্ষেত্রে কি সরাসরি আপনি পানও করতে পারেন ওয়াটার, সেক্ষেত্রে সেটি কোন নাউন হবে? এবার যদি আমি একটি বলি যে কথাটি আসলে ম্যাটেরিয়াল নাউনটাকে আপনার বোঝার জন্য খুবই সহজ করবে, সে কথাটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে না পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। আসেন কথাটি একটু লিখি তারপরে বুঝি। আমি যদি বলি ম্যাটেরিয়াল নাউনকে
ম্যাটেরিয়াল নাউনকে পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না। হোয়াট ডাজ দিস মিন? অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে আমি বলছি যে পরিমাপ করছেন, পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না। ব্যাপারটি আসলে কেমন? এর আগে আমার পরিমাপ এবং গণনা ব্যাপারটি বোঝা প্রয়োজন। মনে করেন আমি বলছি 1 2 3 4 এবং আমি বলছি 1 কেজি, 2 কেজি, 3 কেজি এবং 4 কেজি। এখানে বলেন তো কোনটি গণনা করলাম, কোনটি পরিমাপ করলাম? 1 2 3 4 এবং 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, কোনটি গণনা করলাম এবং কোনটি পরিমাপ করলাম? সেক্ষেত্রে যখন আপনার বলা হচ্ছে যে 1 2 3 4, নিঃসন্দেহে এদেরকে আপনি কি করেছেন? গণনা করেছেন। এবং 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি এদেরকে আপনি পরিমাপ করেছেন। এবং ইংরেজি ভাষায় একটি জিনিস মনে রাখবেন, পরিমাপযোগ্য এবং গণনাযোগ্য টোটালি দুটো ডিফারেন্ট থিং। টু থিংস আর টোটালি ডিফারেন্ট। যাকে পরিমাপ করা যায় তাকে গণনা করা যায় না, এবং যাকে গণনা করা যায় তাকে পরিমাপ করা যায় না। অর্থাৎ 3 কেজি বা 4 কেজি যখন বলছেন সেটি কেজির এককের চারটি আলাদা জিনিস কিন্তু না। সেক্ষেত্রে পরিমাপযোগ্য এবং গণনাযোগ্য আলাদা জিনিস। তাহলে আমরা যদি বলি ম্যাটেরিয়াল নাউনকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপক এককে কিনতে হয়। তাহলে যদি আমরা লিখি অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপক এককে কিনতে হয়, পরিমাপক এককে কিনতে হয়, এককে কিনতে হয়। তার মানে আপনি বাজার থেকে পরিমাপক এককে কি কি কিনে থাকেন? ফর এক্সাম্পল আমি যখন বলছি গোল্ড, গোল্ড কি ভরি এককে কিনে থাকেন বা কেজি এককে কিনে থাকেন, তাই তো? আপনি যখন বলছেন ওয়াটার, লিটার এককে কিনে থাকেন। মিল্ক কত লিটার এককে কিনে থাকেন। আপনি যখন বলছেন উড বা কাঠ, আয়রন, আপনি যদি বলেন সল্ট, আপনি যখন বলছেন সুগার, আপনি যদি বলেন রাইস, এদের প্রত্যেককে আপনি পরিমাপক এককে কিনে থাকেন, গণনা এককে না। সেক্ষেত্রে এরাই হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা লিখে ফেলি ম্যাটেরিয়াল নাউনদের ব্যাপারে। তাহলে আশা করছি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আপনারা মোটামুটি অবগত হয়ে গিয়েছেন যে ম্যাটেরিয়াল নাউনটা আসলে কিভাবে কাজ করে। বাকি রইল আমাদের যে নাউনটি, তাকে আপনি বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কথাটির অর্থ দাঁড়াচ্ছে কি? অনুভূতি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে কোনো একটা অদৃশ্য অনুভূতির নামকে আপনি যখন বোঝাচ্ছেন সেই নামটি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়। ফর এক্সাম্পল, ইফ ইউ সে দ্যাট আই এম হ্যাপি, can you show your happiness or can you touch your happiness or can you express your happiness by visualization? আপনি কিন্তু আপনার মানে হ্যাপিনেসটাকে আসলে দেখাতে পারছেন না, আপনি কেবল অনুভব করতে পারছেন। if you say that I am sad, can you show your sadness? আপনি কি আপনার স্যাডনেসটাকে দেখাতে পারেন? দেখাতে পারেন না। if you say that he is honest, একজন মানুষকে আপনি বলছেন যে সেই মানুষটি সৎ, এখন আপনি সেই মানুষটি সততা কি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কেবল it can be felt or it can feel, but we can feel that this person or that person is honest. অর্থাৎ যে অদৃশ্য যে কোনো একটি অনুভূতির নামের কথা যদি আসে সেটাই হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউনটি হচ্ছে একটি অদৃশ্য অনুভূতির নাম, একটি অদৃশ্য অনুভূতির নাম। তাহলে অদৃশ্য অনুভূতি কোনগুলো হতে পারে?
অদৃশ্য অনুভূতি হতে পারে কি? আপনি যদি বলেন হ্যাপিনেস, হ্যাপিনেস, আপনি যদি বলেন স্যাডনেস, আপনি যখন বলছেন ইনফ্যান্সি, আপনি যখন বলছেন কি ধরেন অনেস্টি, ইনফ্যান্সি হচ্ছে কি শৈশবকাল, ইনফ্যান্সি হচ্ছে শৈশবকাল। আপনি যখন বলছেন চাইল্ডহুড, চাইল্ডহুডও শৈশবকাল। আপনি যখন বলছেন ম্যানহুড, ম্যানহুড, আপনি এ জাতীয় যে কোনো কথাই বলেন না কেন, আপনি যদি সিমিলারলি লাভও বলেন, লাভ ভালোবাসা, বিউটি, এদেরকে কেবল অনুভব করা যায়, কখনো কিন্তু দৃশ্যমান হয় না। আপনার যদি কোনো বান্ধবীর নাম থাকে বিউটি, তাকে আপনি দেখতে পারবেন, কিন্তু সৌন্দর্য যে ব্যাপারটি আছে বা মানে বিউটি যে ব্যাপারটি আছে সেটি কিন্তু ফিল করা যায়, কেবল অনুভব করা যায়, কখনো এটি দেখা বা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না, কেবল ইউ ক্যান ফিল দ্যাট বিউটি। সিমিলারলি লাভ, ভালোবাসা, আপনি কাউকে কতটা ভালোবাসেন সেটা অনন্ত জলিল হয়তো বা কোন মুভিতে জানি দেখেছিলাম, সে হৃদয় খুলে বের করে দেখিয়ে দিচ্ছে যে আমি তোমাকে এতটা ভালোবাসি বা কি কি যেন একটা, যাই হোক সামথিং। তো এই অনন্ত জলিল তো আর আমরা না, তার মানে আমরা হৃদয় খুলে কাউকে দেখাতে পারবো না যে আমরা কাউকে কতটা ভালোবাসি। তার মানে লাভও ইজ ইনভিজিবল থিং, অর্থাৎ যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কেবল ফিল করতে পারছেন। অর্থাৎ এই জাতীয় নামগুলো তাহলে হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে আপনি অদৃশ্য বা যাকে আপনি দেখতে পাচ্ছেন না, ধরতে পারছেন না, ছুতে পারছেন না, কেবল অনুভব করতে পারছেন, সেই নামগুলোই হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এবার যদি আমরা যাই, গণনার ভিত্তিতে আবার নাউনকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। একটি হচ্ছে গণনাযোগ্য, একটি হচ্ছে গণনাযোগ্য নয় এমন নাউন। তাহলে গণনাযোগ্য বা গণনার উপরে ভিত্তি করে নাউনকে যে দুটো ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা একটু লিখে ফেলি। আমরা যদি বলি গণনার উপরে ভিত্তি করে, গণনার উপর ভিত্তি করে নাউনকে দুটি ভাগে ভাগ করা যায়, দুটি ভাগে ভাগ করা যায়, ভাগ করা যায়। তাহলে একটি হচ্ছে কি কাউন্টেবল, একটি হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল বা গণনাযোগ্য, গণনাযোগ্য। এখন গণনাযোগ্য কোনগুলো? আপনি যখন বলবেন প্রপার নাউন, সেটিকে গণনা করা যায়। প্রপার নাউন, প্রপার নাউন। আপনি যখন বলছেন কমন নাউন, কমন নাউনটিকেও কিন্তু গণনা করা যায়। আপনি যখন বলছেন কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটিকেও গণনা করা যায়। অর্থাৎ প্রপার, কমন এবং কালেকটিভ তাদেরকে গণনা করা যায়। কিভাবে গণনা করা যায়? মনে করেন রহিম, করিম, জাফর, সজল, আরো আরো হাজার হাজার মানুষের কথা বলছেন, ধরেন যতজন মানুষের কথা বলছেন প্রত্যেককে আপনি কিন্তু আলাদা আলাদা করে গুনতে পারবেন বা গণনা করা যায়, সেক্ষেত্রে সেটি একটি প্রপার নাউন, হচ্ছে কাউন্টেবল বা গণনাযোগ্য। কিন্তু আপনি যখন বলছেন কমন নাউন, কমন নাউন সিমিলারলি কমন নাউনও তো গণনা করা যায়। আপনি যখন বলছেন বয়, বয় কয়জন আছে? ধরেন একটি জায়গার মধ্যে 10 জন ছেলে আছে, এখন 10 জন ছেলে তো আমি গুনেই বলছি, গণনা করে বলছি, তার মানে কমন নাউনকেও গণনা করা যায়। কালেকটিভ নাউন, ফর এক্সাম্পল একটি টিমের মধ্যে কয়জন খেলোয়াড় আছে বা কয়জন প্লেয়ার আছে একটি দলের মধ্যে, সেটাও কিন্তু গণনা করা যায়। অর্থাৎ কালেকটিভ নাউনকেও আপনি গণনা করতে পারছেন। তার মানে প্রপার, কমন অ্যান্ড কালেকটিভ, এই তিনটি নাউনকে গণনা করা যায়। খেয়াল রাখবেন প্রপার নাউন কিন্তু, সরি, আমি যদি বলি যে প্রপার নাউনকে আপনি মানে দ্য ডিফারেন্স বিটুইন প্রপার নাউন অ্যান্ড কমন নাউন ইজ, সরি, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন ইজ, দ্য ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন ইজ নাথিং বাট, কালেকটিভ নাউন হচ্ছে যাদেরকে আপনি দল হিসেবে মানে একটা আলাদা এন্টিটি হিসেবে চিন্তা করবেন। ফর এক্সাম্পল, ইফ ইউ সে দ্যাট ইট ইজ আ টিম, there is a team. If you say there is a group, if you say there is a group of people, অর্থাৎ এই জাতীয় যে কথাগুলো বলছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা দলগত এন্টিটি বোঝাচ্ছে। whereas যখন আপনি বলছেন ছেলে বা প্লেয়ার, তারা কিন্তু দলগত এন্টিটি না, তারা হচ্ছে জাতীয় এন্টিটি। সেক্ষেত্রে
আপনি যদি বলেন যে কমন নাউন হচ্ছে একটি জাতির অস্তিত্ব এবং কালেকটিভ নাউন হচ্ছে একটি দলের অস্তিত্ব, এবং কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যেও কিন্তু একটি পার্থক্য রয়েছে। সেটা কি? প্রতিটি কমন নাউনকে ভাঙলে একটি প্রপার নাউন পাওয়া যায়। যেমন আপনি যখন বলছেন বয়, কমন নাউন। আপনি যখন বলছেন সজল, প্রপার নাউন। আপনি যখন বলছেন গার্ল, কমন নাউন। আপনি যখন বলছেন ধরেন যে কোনো একটি গার্ল, সেক্ষেত্রে সেই গার্লটিও হয়ে যাচ্ছে একটি কমন নাউন। তার মানে যে কোনো একটি কমন নাউনকে আপনি যদি ভাঙান তাহলে সেটি প্রপার নাউন পাওয়া যায়। তাহলে এটা একটু লিখে ফেলি যে একটি কমন নাউনকে ভাঙালে, একটি কমন নাউনকে ভাঙলে একটি প্রপার নাউন পাওয়া যায়। একটি প্রপার নাউন পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যখন বলছি বয়, বয় হচ্ছে কমন নাউন। কিন্তু আমি যখন বলছি সজল, সজল ইজ আ প্রপার নাউন। সিমিলারলি আমি যখন বলছি টিচার, টিচার বললেও তো একটি কমন নাউন, কারণ টিচার বলতে কি শুধু আমি তো টিচার না, দুনিয়াতে আরো হাজার হাজার টিচার আছে, তাহলে টিচারটা হয়ে যাচ্ছে কি কমন নাউন। কিন্তু আমি যখন বলছি এগেইন ধরেন সজল, সজলও তো আপনাদের স্যার, তাহলে সজল হয়ে যাচ্ছে প্রপার নাউন। অর্থাৎ প্রতিটি কমন নাউনকে ভাঙালে আমি আলাদা আলাদা করে একটি প্রপার নাউন কিন্তু পেয়ে যাচ্ছি। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। তাহলে প্রপার নাউনকে যদি আমি ভাঙাই তাহলে সেটি একটি একটি কমন নাউনকে আমি যদি ভাঙাই তাহলে সেটি একটি প্রপার নাউন পাওয়া যায়। এবার আসেন আনকাউন্টেবল নাউন, যাদেরকে আসলে গণনা করা যায় না। তাহলে একটি হচ্ছে গণনাযোগ্য বা কাউন্টেবল, এবং আরেকটি হচ্ছে আনকাউন্টেবল, যাদেরকে গণনা করা যায় না। আনকাউন্টেবল, এই আনকাউন্টেবল নাউনের মধ্যে আপনি বলতে পারেন কি? প্রথমেই বলতে পারেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, এবং তারপরে বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন কেন আনকাউন্টেবল হলো এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কেন আনকাউন্টেবল হলো? খেয়াল করে দেখেন, ম্যাটেরিয়াল হচ্ছে কি? উপকরণ, যাকে আমরা কি বলেছিলাম একটু আগে? আমি বলেছিলাম যে ম্যাটেরিয়ালকে আপনি পরিমাপ করতে পারেন, ম্যাটেরিয়ালকে আপনি পরিমাপ করতে পারেন কিন্তু গণনা করতে পারেন না। সেক্ষেত্রে পরিমাপযোগ্য ম্যাটেরিয়াল কিন্তু গণনাযোগ্য না, বিধায় ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। সিমিলারলি অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি যখন বলছেন, এই অ্যাবস্ট্রাক্ট নাউন কেন আনকাউন্টেবল? ভাই, যাকে ধরতে পারবেন না, দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না, তাকে আপনি গুনবেন কিভাবে? একেও গণনা করা সম্ভবই না। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনও আনকাউন্টেবল নাউন হয়ে যায়। এখন আমরা আরেকটি জায়গার মধ্যে চলে যাই, যখন কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকে, বা কোনো কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল থাকে, বা কোনো ম্যাটেরিয়াল নাউন অথবা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকে, তখন কিন্তু সেটি কমন নাউন হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন অনেস্টি, যখন বলছেন আপনি অনেস্টি, অনেস্টি কি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আপনি যদি বলেন দা অনেস্টি অফ রহিম, তাহলে দা অনেস্টি এটি কিন্তু কি কমন নাউন, কমন নাউন। আপনি যখন বলছেন রহিম, এটি হচ্ছে কি একটি প্রপার নাউন, তাই তো? কিন্তু আপনি যখন বলছেন এ রহিম, এ রহিম কেম হিয়ার লাস্ট নাইট, এ রহিম কেম হিয়ার লাস্ট নাইট, সেক্ষেত্রে এই যে কথাটি আপনি বলছেন এ রহিম কেম হিয়ার লাস্ট নাইট, সেটি কিন্তু একটি কমন নাউন হয়ে যাচ্ছে। তার মানে যে কোনো একটি নাউনের পূর্বে, অর্থাৎ প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসালে সেটি কি হয়ে যায়? সেটি হয়ে যায় কমন নাউন। তাহলে এটা গেল কমন নাউন। তাহলে নাউন সম্পর্কে আমরা বিস্তারিত যা জেনেছি, দ্যাট উইল হেল্প আস to solve our questions from
নাউন। আসেন তো দেখি, এখন নাউন থেকে আমি যা পড়ালাম, যতটুকু পড়ালাম এবং যেভাবে পড়ালাম, যদি প্রশ্ন ধরেন চাঁদের দেশ থেকে না আসে, ইভেন চাঁদের দেশ থেকেও যদি প্রশ্ন আসে তাও আপনি ইনশাল্লাহ পারবেন। চাঁদের দেশ থেকেও যদি প্রশ্ন আসে, এই নাউন সম্পর্কে যদি প্রশ্ন আসে, ধরেন বিসিএস, চাঁদের দেশ থেকে বললাম কেন, বিসিএস না, ধরেন প্রাইমারি বলেন, নিবন্ধন, এনটিআরসিএ বা 11 থেকে 20তম গ্রেড, এনএসআই, দুদক, যে কোনো জায়গায় নাউন থেকে যে কোনো জায়গায় প্রশ্ন আসলে আপনি পারবেন। আসেন একটু দেখি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে আমরা পারি কিনা, তাহলে আমরা বুঝবো যে আসলে আমাদের পড়াটা কতটুকু ফ্রুটফুল হয়েছে। আসেন তো প্রথমে যদি যাই, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল কোন প্রকারের নাউন বলেন তো? অবশ্য আপনারা তো এখন আমার সাথে মানে রেকর্ডেড ক্লাস করছেন, তো সেক্ষেত্রে আপনারা মানে অ্যান্সার আমার সাথে করতে পারবেন না। আমরা প্রথমেই লিখেছিলাম যে ক্যাটেল হচ্ছে কি একটি গবাদি পশুর দল বা পালকে বোঝায়। সেক্ষেত্রে ক্যাটেল যে নাউনটি আছে, ক্যাটেল নাউনটি আমরা অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি ক্যাটেল ইজ আ অ্যাবস্ট্রাক্ট, সরি, ক্যাটেল ইজ আ কি কালেকটিভ নাউন, একটি দল, গবাদি পশুর পাল। সেক্ষেত্রে ক্যাটেল ইজ আ পাল বা গবাদি পশুর দল, সেহেতু দলকে বোঝানোর ক্ষেত্রে একটি কালেকটিভ নাউন, দলগত এন্টিটিকে আমরা কি বোঝাই কোন নাউন দ্বারা? দল হচ্ছে একটি কালেকটিভ নাউন, তাই তো? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এটা দুটো বিসিএস এর প্রশ্ন, যে এই প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা দুটো বিসিএস এ এসেছে। আপনারা দেখবেন সর্বশেষ 44তম বিসিএস এ এবং খুব সম্ভবত 23তম বিসিএস এ, দুটো বিসিএস এর প্রশ্ন এটা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? তাহলে গার্ল যখন বলা হচ্ছে, এই গার্লটি কিন্তু একটি কমন নাউন। কারণটা কি একটু নিজেরা রিকল করে দেখেন তো। গার্ল যখন বলা হচ্ছে, সেই গার্লটি হচ্ছে একটি কমন নাউন, অর্থাৎ দুনিয়ার যে কোনো গার্লকেই বোঝানো যায়। গার্লের অস্তিত্বতে, গার্ল নামের নাম ধরে যদি আপনি ডাকেন, দুনিয়াতে যে কোনো গার্ল হাত তুলে বলতে পারে যে এটি তো আমার পরিচয়, আমাকে হয়তো বা ডাকা হচ্ছে। তার মানে গার্ল কথার উত্তরে যে কোনো গার্ল যেহেতু হাত তুলতে পারে, তার মানে গার্ল নাউনটি হয়ে যাচ্ছে কি একটি কমন নাউন। কিন্তু আমি যদি বলি যে কোনো একটি গার্ল, ধরেন আমি বলছি আনিকা, সেটি কিন্তু প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি এ আনিকা, সেটি কিন্তু কমন নাউন, ওই যে আর্টিকেল আছে। অর্থাৎ এই প্রপার নাউনের পূর্বে বা কালেকটিভ নাউনের পূর্বে বা কমন নাউনের পূর্বে, সরি, কমন নাউন ছাড়া প্রপার নাউন, কালেকটিভ নাউন অথবা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল থাকার মানেই হচ্ছে কি তারা কমন নাউনে পরিণত হয়ে যায়, তাই তো? তাহলে এটা যদি আমরা বলি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এটি নাথিং বাট কমন নাউন। এরপরে আই হ্যাড আ টক উইথ হিম, হিয়ার টক ইজ আ, দেখেন আর্টিকেলের পরে সাধারণত নাউনের অবস্থান হয়, এবং কোন সেন্টেন্স থেকে আমরা যদি নাউনকে খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে প্রশ্ন করেও যে কোনো একটি সেন্টেন্স থেকে নাউনকে খুঁজে বের করা কিন্তু সম্ভব। সেক্ষেত্রে প্রশ্ন করে কিভাবে নাউনকে খুঁজে বের করা সম্ভব? কোন একটি সেন্টেন্সকে আপনি যদি প্রশ্ন করেন যে কি দ্বারা, কোন একটি সেন্টেন্সকে কি দ্বারা যদি প্রশ্ন করে থাকেন, তাহলে কি দ্বারা প্রশ্নের উত্তরে যে অর্থটি পাওয়া যায় সেটি হয়ে যাচ্ছে নাউন। অর্থাৎ আপনি ধরেন যখন বলছেন যে আই হ্যাড আ টক উইথ হিম, আমার তার সাথে একটি কথা আছে। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন আই হ্যাড আ টক উইথ হিম, এই টকের নিচে আন্ডারলাইন করা। এখন যদি আপনাকে প্রশ্ন করে আমার তার সাথে কি আছে, আমার তার সাথে একটি কথা আছে, সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে নাউন হয়ে যায়। অর্থাৎ এই টকটি সাধারণত কি কথা বলা। আপনি চিন্তা করতে পারেন যে স্যার এটা তো ভার্ব, কিন্তু না, কথা বলা অর্থে না, এই ব্যাপারটি হয়ে যাচ্ছে আমার তার সাথে একটি কথা আছে, অর্থাৎ নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে এটা একটি নাউন হয়েছে, তাই তো? অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে কোন সেন্টেন্স থেকে আপনি নাউন পেয়ে যান। এরপরে which one is abstract noun, নিচের কোনটি abstract noun? আসেন তো দেখি। ম্যান, প্রথমে যদি আমরা বলি ম্যান মানে দুনিয়ার যে কোনো ম্যান হাত তুলতে পারে, তাই তো? ম্যান মানে হচ্ছে দুনিয়ার যে কোনো ম্যান হাত তুলে বলতে পারে যেটা আমার পরিচয়, তাহলে ম্যান কোন নাউন? কমন নাউন। আপনি যখন বলছেন নেভি মানে কি? নেভি মানে হচ্ছে যে কোনো একটি দল। নেভিকে আর্মি, নেভি, পুলিশ, এটা একটা দল।
তাহলে নেভি যদি একটি দল হয় তাহলে দলগত অস্তিত্ব, তাহলে এটি কি কালেকটিভ নাউন হবে না। রিভার, রিভার মানে কি? রিভার কথার উত্তরে দুনিয়ার যে কোনো নদী হাত তুলে বলতে পারে দিস ইজ মাই আইডেন্টিটি, দ্যাট মিনস ইট ইজ আ কমন নাউন, তাই তো? ইট ইজ আ কমন নাউন। তাহলে বাকি থাকে কি? অনেস্টি। নিঃসন্দেহে অনেস্টি কি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? তাহলে অনেস্টি হয়ে যাচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে যদি আমরা যাই, বিউটি ইজ ট্রুথ। বিউটিটা কি হিসেবে কাজ করছে? বিউটি ইজ ট্রুথ, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড বিউটি ইজ। সাধারণত বিউটি যদি মানুষের নাম হয়, বিউটি ধরেন আপনার বান্ধবীর নাম, বিউটি যদি মানুষের নাম হয়, মানুষের নাম হলে সেটি প্রপার নাউন। প্রপার নাউন, মানুষের নাম হলে বিউটি প্রপার নাউন। কিন্তু বিউটি যদি মানুষের নাম না হয়, বিউটি যদি কোনো একটি সৌন্দর্যের নাম হয় যাকে আপনি কেবল অনুভব করতে পারেন, দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুতে পারেন না, কেবল ইউ ক্যান ফিল ইট, সেক্ষেত্রে এই বিউটিটা কি হয়ে যায়? সেই বিউটিটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন তো বলা হচ্ছে বিউটি ইজ ট্রুথ, তার মানে কি? এটা সৌন্দর্যের কথা বলা হচ্ছে, যে সৌন্দর্যই মানে সততাই বা সত্যই সৌন্দর্য। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে বিউটি, তার মানে বিউটি হচ্ছে কি? যাকে দেখা যায় না, ধরা যায় না, কেবল অনুভব করা যায়, সেক্ষেত্রে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এটা এখন আপাতত না আমাদের। কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। আর্মি কোন নাউন? আর্মি মানে কি? একটি দল, একটি দলকে বোঝাচ্ছে। তাহলে দলগত এন্টিটি আর্মি হচ্ছে কি? সিমিলারলি আর্মি যদি আমি বলি নেভি, আমি যদি বলি পুলিশ, এই প্রত্যেকটা নাউনই কিন্তু হয়ে যায় কি নাউন? কালেকটিভ নাউন। এই প্রত্যেকটা নাউনই কিন্তু হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন, তাই তো? এরপরে যদি বলি which one is common noun, এখানে কমন নাউন কোনটি? আমি যদি বলি ব্যাংক, দুনিয়ার যে কোনো ব্যাংককে কিন্তু আমি বোঝাতে পারি। দুনিয়ার যে কোনো ব্যাংক, ব্যাংক বলে আমি ডাক দিলে যেমন সোনালী ব্যাংক হাত তুলতে পারে, তেমন রূপালী ব্যাংক হাত তুলতে পারে, তেমন অগ্রণী ব্যাংক হাত তুলতে পারে, তেমন জনতা ব্যাংক হাত তুলতে পারে, তেমন বাংলাদেশ ব্যাংক হাত তুলতে পারে, তেমন ওয়ার্ল্ড ব্যাংক হাত তুলতে পারে। পৃথিবীর যত ব্যাংক আছে সকল ব্যাংক হাত তুলে বলতে পারে দিস ইজ মাই আইডেন্টিটি, দ্যাট মিনস ইট ইজ নাথিং বাট আ কমন নাউন। তারপরে যদি যাই, অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ কোনটি? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? সেক্ষেত্রে দেখেন বলা হচ্ছে চাইল্ডহুড, আপনার যে শৈশবকাল, যাকে আপনি কেবল অনুভব করতে পারেন, যাকে কেবল অনুভব করতে পারেন, সেটি হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মোরওভার আপনি যখন বলছেন ফ্যামিলি, ফ্যামিলি কোন নাউন? কালেকটিভ, দলগত নাম। আপনি যখন বলছেন বয়, কোন নাউন? কমন নাউন, যে কোনো বয় হতে পারে। আপনি যখন বলছেন চাইল্ড, কোন নাউন? কমন নাউন, যে কোনো চাইল্ড হতে পারে। তার মানে চাইল্ড, বয় অ্যান্ড ফ্যামিলি, এই তিনটি হচ্ছে কি কমন নাউন হতে পারে। চাইল্ড, বয় হতে পারে কমন নাউন, ফ্যামিলি হতে পারে কালেকটিভ নাউন। বাট চাইল্ডহুড যখন বলছেন, যাকে কেবল অনুভব করতে পারছেন, সেক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আসেন আমরা প্রোনাউনের মধ্যে চলে যাব। আমরা নাউন যতটুকু পড়েছি, এখান থেকে আমাদের আর যদি প্রশ্ন এসে থাকে, সেক্ষেত্রে আমাদের নাউন থেকে ইনশাল্লাহ আটকানো খুব একটা সহজ হবে না। এখন নাউনের পরে আমরা যে জিনিসটা পড়ার চেষ্টা করব সেটি হচ্ছে প্রোনাউন। তাহলে হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন কি? প্রোনাউন কোন শব্দগুলো, বা প্রোনাউন কেন ব্যবহার করা হয়? সেক্ষেত্রে যখন কোনো একটি শব্দ কোনো একটি নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, তাকেই প্রোনাউন সাধারণত বলা হয়। এখন নাউনের পরিবর্তে কোনো শব্দ আপনি ব্যবহার করবেন কেন? সেটাও একটা প্রশ্ন হতে পারে যে স্যার, প্রোনাউন তো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, বাট হোয়াই উইল উই ডু দ্যাট? আমরা প্রোনাউনটিকে আসলে কেন ব্যবহার করব? সেক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন, আপনি গরু রচনা লিখছেন, কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, কাউ এটা, কাউ সেটা, কাউ নিয়ে হাজার হাজার লাইন লিখছেন। এই যে কাউ নিয়ে হাজার হাজার লাইন আপনি লিখছেন, এই কাউ কাউ করতে করতে আপনি কিন্তু সেন্টেন্সটাকে নষ্ট করছেন, অর্থাৎ বারে বারে রিডান্ডেন্সি বা বাহুল্য নিয়ে আসছেন নাউনটিকে ব্যবহার করে। সেক্ষেত্রে নাউনের পরিবর্তে, নামের পরিবর্তে যদি আপনি কাউয়ের যে পার্সোনাল প্রোনাউন হিসেবে ইট বসে, সেটি বসাতে পারতেন, তাহলে সেন্টেন্সটি মাধুর্য সম্পন্ন হতো এবং
সেন্টেন্সের বাহুল্য দোষটিও কিন্তু থাকতো না। সাধারণত প্রোনাউন থেকে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে কোন শব্দটি কোন প্রকারের প্রোনাউন, এগুলোই আসলে প্রোনাউন থেকে সাধারণত পরীক্ষায় এসে থাকে, বা পরীক্ষায় সাধারণত প্রশ্নটা এই জায়গা থেকে এসে থাকে যে কোন শব্দটি কোন প্রকারের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কোন শব্দগুলো কোন প্রকারের প্রোনাউন, প্রথমেই যদি আমরা যাই, প্রোনাউনকে সাধারণত অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আমরা সাধারণত 8টি ভাগ নিয়ে কথা বলবো, যেখানে প্রথম ভাগটি চলে আসে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন খেয়াল করবেন, পার্সোনাল। তাহলে পার্সোনাল কথাটি শুরু হয়েছে পার্সন দ্বারা। হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন? পার্সন কি? তার মানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে কোনো ব্যক্তির নামের পরিবর্তে বা যে কোনো বস্তুর পার্সনের পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন হি ওয়েন্ট টু স্কুল, পার্সোনাল প্রোনাউন হি ওয়েন্ট টু স্কুল, সেক্ষেত্রে হি হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন। হি কেন পার্সোনাল প্রোনাউন হলো? কারণ একজন ব্যক্তির নামের পরিবর্তে পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হয়েছে। তাহলে আরো যদি আমি কিছু পার্সোনাল প্রোনাউন বলি, তাহলে আরো কিছু পার্সোনাল প্রোনাউন কি হতে পারে? আমরা যদি বলি পার্সোনাল প্রোনাউন, আরো যদি আমরা বলি পার্সোনাল প্রোনাউন, আমি বলতে পারি হি, শি, ইট, দে, উই, ইউ, আই, মি। এ জাতীয় যে পার্সনের পরিবর্তে যে সকল শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো হয়ে যায় পার্সোনাল প্রোনাউন। এখন আপনি বলতে পারেন যে স্যার, হি শি না হয় ঠিক আছে, ইট কেন পার্সোনাল প্রোনাউন হলো? ইট কেন পার্সোনাল প্রোনাউন হলো? খেয়াল করে দেখেন, আপনি যখন বাচ্চার কথা বলছেন, যে কোনো একটি বেবির কথা বলছেন, বাচ্চা বা বেবির পার্সোনাল প্রোনাউন হিসেবে আমরা কোন শব্দটি ব্যবহার করে থাকি? দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, ইট ব্যবহার করে থাকি। আবার গরু বা যে কোনো একটি প্রাণীর ক্ষেত্রেও কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউন ইট ব্যবহার করে থাকি। তার মানে ফেয়ার ইনাফ যে ইট হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন। এরপরে আসেন আমরা যদি যাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট মানে কি? নির্দেশ করা, কোনো কিছুকে দেখানো। ফর এক্সাম্পল, আপনি বলছেন দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর পেন, দিজ আর মাই বুকস, দোজ আর ইয়োর বুকস। এই দিজ, দ্যাট, দিজ, দোজ, এই কথাগুলো যখন আপনি কোনো একটি সেন্টেন্সে দেখছেন, সেগুলোই হয়ে যাচ্ছে কি? একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ ডেমনস্ট্রেট বা দেখাতে যে প্রোনাউনগুলো ব্যবহার করছেন। তাহলে আমরা যদি বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস এবং দোজ। দিস, দ্যাট, দিস এবং দোজ। যেখানে দিস হচ্ছে সিঙ্গুলার, কাছে বোঝায়, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দূরে বোঝায়, দিস হচ্ছে প্লুরাল, কাছে বোঝায়, দোজ হচ্ছে প্লুরাল কিন্তু দূরে বোঝায়। তাহলে দিস, দ্যাট এগুলো হচ্ছে কি? সিঙ্গুলার, 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 এবং দিস এবং দোজ এগুলো হচ্ছে প্লুরাল, অর্থাৎ দুটো যেখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে একের অধিক, তাই তো? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা গেলাম, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যা কিনা কোনো কিছুকে নির্দেশ করা বা দেখানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এর পরের যে প্রোনাউনটি আছে সেটা হচ্ছে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেশন মানে কি? আমরা সাধারণত ইন্টারোগেশন কথাটি দিয়ে বুঝিয়ে থাকি প্রশ্ন করা, প্রশ্ন করা। ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ কথাটি আসলে সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? প্রশ্ন করার ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হু আর ইউ, হু, হু কথাটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখান থেকে এসে থাকে কোন শব্দটি কোন প্রকারের প্রোনাউন, এরকম প্রশ্ন আসলে বেশি পরীক্ষা এখান থেকে এসে থাকে। তাহলে এই হু, হুইচ মানে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো একটু লিখে ফেলি। আমরা যদি বলি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হুম, whoever, whichever, এই কথাগুলো হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্ন করার ক্ষেত্রে যে সকল প্রোনাউনগুলো ব্যবহৃত হয়ে থাকে, তাই তো?
এরপরে আসি আমরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ কথাটির অর্থ কি? রিলেটিভ কথাটির অর্থ হচ্ছে সম্পৃক্ত। তাহলে রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেটিভ, রিলেশন। রিলেটিভ কথাটি তো রিলেশন থেকে এসেছে, অর্থাৎ যখন সম্পর্কের কথা বলা হচ্ছে, যখন ইন্টারোগেটিভ প্রোনাউন দুটো একসাথে করে একটি সেন্টেন্সে একটি সম্পর্ক তৈরি করছে, সেটাই হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রোনাউনগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনই, অর্থাৎ হু, হুইচ, হুম, হুএভার, হুইচএভার, এই প্রোনাউনগুলোই। বাট যখন সম্পর্ক তৈরির কাজটি করছে তখন তারা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমরা যদি লিখি যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো যখন সম্পর্ক তৈরি, দুটো সেন্টেন্সের মাঝে সম্পর্ক তৈরি কাজটি করে, তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আমরা যদি একটু লিখে ফেলি যে রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো যখন দুটি সেন্টেন্সের মাঝে সম্পর্ক সৃষ্টি করে, তাই রিলেটিভ প্রোনাউন হয়। তার মানে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো অবশ্যই দুটো সেন্টেন্সের মাঝে রিলেশন সৃষ্টি করলে তারা রিলেটিভ প্রোনাউন হয়। এবার আসেন আমরা যদি যাই, আরো কিছু প্রোনাউন আছে, যেমন ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট কথাটির অর্থ কি? অনির্দিষ্টতাবাচক। ইনডেফিনিট কথাটি হচ্ছে অনির্দিষ্টতা যখন বোঝানো হয়। তাহলে ইনডেফিনিট প্রোনাউন গুলো কি কি? আমরা যদি বলি সামথিং, এনিথিং, সামওয়ান, এনিওয়ান, যেখানে অনির্দিষ্টতা বোঝানো হয়। ইনডেফিনিট প্রোনাউন। আমরা যদি বলি সামথিং, এনিথিং, এনিওয়ান, no one, nobody, none, everything, এমনকি শুধু ওয়ানও যখন আপনি বলছেন সেটাও অনির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউন হিসেবে তারা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসেন ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দেয়া, কারোর কাছে কিছু ভাগ করে দেয়া। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি যখন বলছেন সেটি হচ্ছে কারোর মাঝে কোনো একটা দোষ গুণকে বা যে কোনো কিছুকে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে যে প্রোনাউন। ফর এক্সাম্পল, যখন বলা হচ্ছে ইচ অফ দ্য বয়েজ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্ট গুণটিকে দেখেন ইচ বলে প্রত্যেকের মাঝে ভাগ করে দেয়া হচ্ছে। তার মানে কি? এই ইচ কথাটি হচ্ছে একটি কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি আমরা লিখি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সেটা হচ্ছে ইচ, এভরি, ইদার এবং নিদার। ইচ, এভরি, ইদার, নিদার এগুলো হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বা ভাগ করে দেওয়ার ক্ষেত্রে যে প্রোনাউন গুলো ব্যবহৃত হয় সেই প্রোনাউন গুলো। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো হচ্ছে কোনগুলো? ওকে, এবার আসেন আমরা যদি যাই রেসিপ্রোকাল প্রোনাউন। এই রেসিপ্রোকাল কথাটি হচ্ছে দুইয়ের মাঝে সম্পর্ক বোঝাতে যে সকল প্রোনাউন গুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এখন দুইয়ের মাঝে সম্পর্ক কোন সকল শব্দগুলো ব্যবহার করা হয়? ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন ইচ আদার, আপনি যখন বলছেন ওয়ান অ্যানাদার। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন রহিম এন্ড শিলা লাভ ইচ আদার, রহিম এবং শিলা একে অপরকে ভালোবাসে। ইচ আদার, একে অপরকে ভালোবাসে। সেক্ষেত্রে ইচ আদার কথাটি হয়ে যাচ্ছে কি? কোন প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন আমরা যদি বলি, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। বাকি থাকলো কি?
রিফ্লেক্সিভ প্রোনাউন যার উচ্চারণগত মিল আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে myself, himself, herself, themselves, অর্থাৎ এই সেলফ যুক্ত যে কথাগুলো আছে তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা যেতে পারে। তার মানে সেলফ যুক্ত যে কথাগুলো আছে সেগুলোই হয়ে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এবার আসেন তো প্রশ্নে যাই, দেখি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্রোনাউন থেকে যেগুলো আসে সেগুলো পারি কিনা। এগুলো তো আমরা মাত্রই করলাম। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় which one is personal pronoun, পার্সোনাল প্রোনাউন কোনটি? নিঃসন্দেহে পরীক্ষায় যেভাবে প্রশ্ন এসে থাকে পার্সন হচ্ছে ইউ একজন ব্যক্তির পরিবর্তে, পার্সনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বলে ইউ একটি পার্সোনাল প্রোনাউন, তাই তো? এখন আমি যদি বলি অ্যান্ড তো প্রোনাউন না, দিস কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ, দেখাতে, তাই তো? ডেমনস্ট্রেটিভ। আপনি যখন বলছেন হু, ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ দুটো প্রোনাউন, হু হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ দুটো প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন খুবই সহজ, রিফ্লেক্সিভ মাইসেলফ, রিফ্লেক্সিভ হিমসেলফ, রিফ্লেক্সিভ হারসেলফ, রিফ্লেক্সিভ দেমসেলফ। হু কোন প্রোনাউন? হু নিশ্চয়ই দুটো প্রোনাউন, কি? একটি হচ্ছে ইন্টারোগেটিভ এবং অপরটি হচ্ছে রিলেশন তৈরি করার ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন। এরপরে যদি যাই ইচ কথাটি কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং এরপরে যদি যাই ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্টতা যে প্রোনাউন গুলো দ্বারা বোঝানো হয়, ইনডেফিনিট বা অনির্দিষ্টতা বোঝায়, সেক্ষেত্রে ইনডেফিনিট বা অনির্দিষ্টতা বোঝানো হয় এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, সামথিং, এই কথাগুলো। তাহলে এখানে আমি যদি বলি মাইসেলফ কি? নিশ্চয়ই রিফ্লেক্সিভ প্রোনাউন। দে কি? অবশ্যই এটা একটা পার্সোনাল প্রোনাউন। হু রিলেটিভ প্লাস ইন্টারোগেটিভ, এনিবডি কি? যে কেউ, সেক্ষেত্রে এটাও একটি ইনডেফিনিট প্রোনাউন হতে পারে, তাই তো? এরপরে এগুলো তো আমরা করলাম। আচ্ছা, মাটন কোন প্রকারের নাউন? মাটন কিন্তু একটি ম্যাটেরিয়াল নাউন, কারণ মাটনকে, খাসির মাংসকে আপনি পরিমাপ করছেন, গণনা করছেন না। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা নাউন এবং প্রোনাউন সম্পর্কে কথা বলেছি এবং নাউন এবং প্রোনাউন সম্পর্কে একেবারে ডিটেইলড থরো আইডিয়া আমরা পেয়ে গিয়েছি, যেখান থেকে আপনার যদি প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন আপনি দেখেন এবার যা ক্লাসে পড়িয়েছি, সেখান থেকে আপনি আশা করছি একেবারে 100% প্রশ্ন এখান থেকে পেরে যাওয়া উচিত এবং পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তাহলে ক্লাসটি কেমন লাগলো সেটা হয়তো আমি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারছেন না। আশা করছি ক্লাসটি এনজয় করেছেন এবং যে টপিকগুলো পড়িয়েছি সেই টপিকগুলো খাতায় সুন্দর করে লিখে নিয়েছেন। যদি লিখে নিয়ে থাকেন তাহলে দেখবেন এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রশ্ন ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। এবং যদি কোনো যোগাযোগ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে বিদ্যাবাড়ি সার্ভিসে এই সকল নাম্বারগুলোতে ফোন দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও বিদ্যাবাড়ির ওয়েবসাইট আছে, বিদ্যাবাড়ির ফেসবুক পেজ এবং বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন আপনারা। এবং আজকে তাহলে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে বিদায় জানাচ্ছি আজকে এখানেই। ধন্যবাদ বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বিসিএস এর যে স্বপ্নযাত্রা আছে, এটা সাহসীদের যাত্রা। সেই সাহসীদের যাত্রায় সাহসী হয়ে ধৈর্যের সাথে নিজেকে মেধাবী প্রমাণের যাত্রায় আপনিও এগিয়ে যান, এই প্রত্যয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।